আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিখবো আমি চ্যানেলের পক্ষ থেকে আয়োজিত আজকের এই 2D কার্টুন অ্যানিমেশন কোর্সে আপনাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা শিখব 2D অ্যানিমেশনের লেয়ার এবং টাইমলাইনকে কিভাবে ব্যবহারের মাধ্যমে আমরা একটি অ্যানিমেশন তৈরি করতে পারি এবং সেই সাথে কিছু আমরা অঙ্কন করব, যার মাধ্যমে আমরা জানতে পারবো যে কিভাবে আমাদের ক্যারেক্টার বা ইত্যাদি বস্তু আঁকতে হয়। আর গত পর্বে আমরা শিখেছিলাম টুল সম্পর্কে, তো আমরা সেটা অবশ্যই প্র্যাকটিস করব এবং আমাদের আজকের ক্লাসটাও অত্যন্ত মনোযোগ সহকারে দেখব। তো আমাদের ক্লাস শুরু করার জন্য আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের অ্যাডোবি অ্যানিমেট সিসিতে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাডোবি অ্যানিমেট সিসি চালু হয়ে গেছে। তো আমি আমাদের ক্লাসটি শুরু করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে একবার দেখিয়ে দিই, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো ফাইল ওপেন করব তার আগে আমাদের এরকম একটা পেজ আসতে পারে যেখানে কোনো কিছু লেখা থাকবে না, অথবা এখানে কোনো কিছু লেখা থাকবে যেগুলো বিভিন্ন আইকন হিসেবে থাকবে। এতে একদম কালো হয়ে যাওয়াতে কোনো কারণ নেই। যদি এরকম উপরে লেখা দেখেন তাহলে বুঝতে পারবেন আমার সফটওয়্যার ঠিকমতো কাজ করছে। এরপরে আমরা নতুন পেজ ওপেন করার জন্য কন্ট্রোল এন চাপবো, অথবা অথবা এই ফাইলে যে এই নিউতে ক্লিক করে আমরা একটা নতুন পেজ ওপেন করব। ফাইলে যে নিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার একটি পেজ ওপেন হয়েছে। এখানে এইচডি, ফুল এইচডি, 4K স্ট্যান্ডার্ড রয়েছে। এ বিষয়ে আমরা গতকালকে আলোচনা করেছিলাম, তাই কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমি আমার স্ক্রিনটাকে এইচডি রেখে 1280x720 এবং পার সেকেন্ড 30 ফ্রেম রেখে নতুন পেজটি ওপেন করছি। আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েটে ক্লিক করার পর আমার কাছে একটি নতুন পেজ ওপেন হয়েছে, যেখানে একটি সাদা পেজ দেখা যাচ্ছে। এটা আমার কাছে এখানে একটু পৃষ্ঠা মানে সাইজের থেকে বড় আছে, তাই আমি ছোট করার জন্য হাতে ডাবল ক্লিক করতেছি। তো একটা জিনিস মনে রাখবেন যে যেহেতু আমরা টুলের আলোচনা আগে পরে করছি, তাই এখন টুলের শুধু নাম বলবো, কিন্তু টুলের ভিতরে কি আছে আর ব্যাখ্যা করব না। এই জন্য একটু মনোযোগ সহকারে দেখবেন। এই যে সাদা পেজ, এখানে আমরা যে কোনো জিনিস আঁকবো। আঁকার আগে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে এই যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন, এই যে নীল অংশ দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে লেয়ার। এটার নাম কি সবাই বলেন? এটার নাম কি? লেয়ার। আর এই পাশে এখানে যেটা দেখতে পাচ্ছেন, এই যে একটু ফাঁকা 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 দেখা যাচ্ছে, আমি একটু জুম ক্যামেরার জন্য জুম করে দিচ্ছি, অর্থাৎ রেকর্ডের জন্য। এই জায়গাটুকু হচ্ছে লেয়ার, আর এই জায়গাটুকু হচ্ছে টাইমলাইন। এটাকে বলা হয় টাইমলাইন। টাইমলাইন। টাইমলাইন অর্থাৎ এই টাইমলাইন আমরা একটু আগে বলেছিলাম যে পার সেকেন্ডে 30 ফ্রেম, পার সেকেন্ডে 30 ফ্রেম, অর্থাৎ প্রতি সেকেন্ডে 30 ফ্রেম। আপনারা এইখানে দেখতে পাচ্ছেন, একটু জুম করে দিই। এটা তো জুম হবে না, জুম হবে তো সাদাটা। তো এইখানে দেখতে পাচ্ছেন 1s অর্থাৎ 1 সেকেন্ড। এখানে নিচে লেখা আছে 30, অর্থাৎ 30 সেকেন্ড প্রতি সেকেন্ডে 30 ফ্রেম। অর্থাৎ এইখান থেকে যদি আমরা কোনো জিনিস অঙ্কন করে এই জায়গাটা, ধরুন আমি এখানে একটা ছবি আঁকলাম, এই ছবিটা এখান থেকে এই পর্যন্ত 1 সেকেন্ডে এতটুকু জায়গা আমার নিবে। তবে এখানে আমি আরও অনেক কাজ করতে পারবো ফ্রেম বাই ফ্রেম, সেটা আমরা একটু পরেই দেখব। আমি যদি চাই আমার এই ভিডিওটা লং হবে কত, ধরুন এখানে 10 সেকেন্ড, তাহলে এখানে 300 সেকেন্ড এসে আমার 300 ফ্রেম এসে আমার এখানে 10 সেকেন্ড শেষ হচ্ছে, কারণ প্রতি সেকেন্ডে 30 ফ্রেম, তা 10 সেকেন্ডে হয় 300 ফ্রেম। আচ্ছা, এখন আমরা দেখে নিই। এটাকে আমি একটু ডিলিট করে দিচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাচ্ছি। আচ্ছা, এই যে ফ্রেম এবং লেয়ার, ফ্রেম এবং লেয়ারের কাজ কি, লেয়ারের কাজটা একটু বুঝাই দিই। সেটা হচ্ছে এখানে লেয়ার অন লেখা রয়েছে, এখানে আমি একটা ছবি আঁকলাম ধরুন। এরপরে আমি চাচ্ছি যে এইখানে যদি আমি আরেকটা ছবি আঁকি, দেখেন এখানে কিন্তু আমি লেয়ারকে কোনো পরিবর্তন করিনি, লেয়ার অন রেখে এই ছবিটা আঁকলাম। এখন আমার কাজের সুবিধার অসুবিধার দিক লক্ষ্য করে এইটাকে যদি আমার এইখানে নিয়ে আসতে হয়, তাহলে নিয়ে আসতে পারবো কিসের মাধ্যমে? সিলেকশন টুলের মাধ্যমে। এখন এইটাকে এখান থেকে এখানে নিয়ে আসার পর দেখেন আমি এটাকে সরাচ্ছি, ও কিন্তু একটা আর্টের সাথে মিলে গেছে, যাকে বলা হয় একটা আর্টের সাথে মিশে গেছে, অর্থাৎ মানে
কাদা কাদা না বলি, পানি বলি, এক গ্লাস পানির ভিতরে যদি আরেক গ্লাস পানি দেওয়া হয়, মানে এক গ্লাস পানিতে যতটুকু ফাঁকা ছিল যদি অন্য আরেক গ্লাসে পানিতে পরিপূর্ণ করে দেওয়া হয়, তখন কি আর সেটার ভিতরে আলাদা করা সম্ভব? সম্ভব না। অর্থাৎ তখন সবটা মিলে একটা হয়ে যায়। ঠিক তদ্রূপ এখানে এই যে দুটো ছিল, দুটো মিলে একটা হয়ে গেছে, কারণ এখানে একটি লেয়ারের ভিতরে মূলত এই সবগুলো আঁকা হয়েছে। তো আমরা এগুলোকে ডিলিট করে আবার দেখাই। ধরুন আমি এখানে একটা অবজেক্ট আঁকলাম, এখানে একটা অবজেক্ট আঁকলাম। এখন আমি যদি এই দুটোকে একই লেয়ারে থাকা অবস্থায় আলাদা রাখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখন যদি আমি এটাকে এটার এখানে উপরে নিই, তাহলে কিন্তু সে আর এটার সাথে মিশবে না। পার্থক্যটা কি বুঝতে পারছেন? একই লেয়ারে যদি আমরা একাধিক বস্তু আঁকি, আমি কথাটা বলি খেয়াল করেন, একই লেয়ারে যদি আমরা একাধিক বস্তু আঁকি, তাহলে আমাদেরকে কাজ করার জন্য কি করতে হবে? গ্রুপ করতে হবে। দেখেন এখন গ্রুপ করার পর আমি এটাকে সিলেক্ট করলাম। আমি যদি এখানে কালার দিতে চাই, ধরুন আমি এখানে কালার কালো আছে, আমি এবার লাল দিব। এখানে কিন্তু এই যে লাল দিচ্ছি, আমার লাল কিন্তু নিচ্ছে না, এখানে দিচ্ছি এখানে নিচ্ছে না। কেন নিচ্ছে না সেটাকে বুঝতে হবে, কারণ এখানে আমরা গ্রুপ করছি। কি করছি? গ্রুপ করছি। গ্রুপ করছি। হ্যাঁ, গ্রুপ করছি। এর অর্থ হলো এই প্রথমে যেই রূপে ছিল একেবারে কাদামাটির মতো নরম ছিল, এখন কিন্তু সেটা নাই, এটা শুকনো হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, এটা কাদামাটির থেকে আলাদা হয়ে গেছে। এটাকে যদি আবার আগের রূপে নিয়ে আসতে হয়, তাহলে এটাকে ব্রেক করতে হবে। কি করতে হবে? ব্রেক করতে হবে। ব্রেক করার ব্রেক। জন্য আমাদের শর্টকাট কি যে কয়েকটা কি আছে সেগুলো আমাদের মুখস্থ রাখতে হবে এবং প্র্যাকটিসে রাখতে হবে। সর্বপ্রথম আমরা এটাকে কি করছি? গ্রুপ করছি। গ্রুপ করার জন্য শর্টকাট কি হলো? কন্ট্রোল জি। বলেন তো গ্রুপ করার জন্য শর্টকাট কি হচ্ছে? কি? কন্ট্রোল জি। কন্ট্রোল জি। এখন আমি গ্রুপ তো করলাম, গ্রুপ করার পরে দুটোকে এমনভাবে পার্থক্য করলাম যে এক লেয়ারে থাকা অবস্থায় একটার সাথে মিশছে না। এখন আমি চাচ্ছি এর ভিতরে কাজ করতে, তখন আমি কি করব? এটাকে ব্রেক করতে হবে অথবা ডাবল ক্লিক করতে হবে। কি বললাম? ডাবল ক্লিক করে এর ভিতরে ঢুকতে হবে। দেখেন আমি এখানে একটা ক্লিক করলাম, সে শুধু নড়াচড়া করে, কিন্তু এখানে কোনো পরিবর্তন করা যাচ্ছে না। ধর কালার দিলে কালার নিচ্ছে না, ইত্যাদি সমস্যা। এখানে কাজ করতে হলে ডাবল ক্লিক করলাম, ভিতরে ঢুকলাম। এবার যদি আমি এখানে কালার দিয়ে দিই, দেখেন নিয়ে নিছে। আপনারা কি জিনিসটা বুঝতে পারছেন? আমি আবার দেখাই। জি স্যার। ইয়েস এটাকে স্যার। সিলেক্ট করলাম। এখানে কিন্তু বেশ কিছু কথা আছে, একটা একটা করে বুঝাচ্ছি। এটাকে ডাবল ক্লিক করলাম, এটাকে কালার দিয়ে দিলাম, সরি, এটাকে কালার দিয়ে দিলাম, কালার নিয়ে নিছে। এটা একটা পদ্ধতি। এখন এটাকে আরেকটা পদ্ধতি রয়েছে এটাকে উপরে কাজ করার জন্য। ধরুন আমি এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল বি চাপ দিলাম, ব্রেক করার জন্য কন্ট্রোল বি চাপ দিলাম। দেখেন এটা যে একটা চাদর দ্বারা ঢেকে দিয়েছিলাম গ্রুপ করার মাধ্যমে, এটাকে আমরা যে গ্রুপ করা, এই দেখেন এটা গ্রুপ আছে, এটা কিন্তু গ্রুপ নাই, কারণ এটাকে আমরা কি করছি বলেন তো? কন্ট্রোল বি দিয়ে কি করছি? ব্রেক করছি, অর্থাৎ গ্রুপটাকে ভেঙে ফেলছি। এবার লক্ষ্য করুন, এই যে সিন অন দেখতে পাচ্ছেন উপরে, সিন অন দেখতে পাচ্ছেন সবাই? ইয়েস জি স্যার। আচ্ছা, এইটার নাম কি? গ্রুপ। এটা এবার ডাবল ক্লিক করে ভিতরে ঢুকি, দেখেন এখানে কি দেখাচ্ছে? সিন অনের পাশে একটা গ্রুপ লেখা দেখাচ্ছে না? গ্রুপ দেখাচ্ছে। জি স্যার। এবার বের হয়ে যাচ্ছি, এটাকে সিলেক্ট করলাম। দেখেন এ কিন্তু আর ভিতরে কোনো জায়গায় যাচ্ছে না, কারণ এর গ্রুপটাকে আমরা কি করছি? ভেঙে ফেলছি। এই কথাটা কি সবাই Break. বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। যে কে বুঝেননি? আচ্ছা, যিনি কেবল নতুন ঢুকছেন সে তো বুঝবে না, তারপর আমি একবার বলে দিই। আমরা একটা অবজেক্টকে আঁকলাম এবং এই আরেকটা অবজেক্টকে আঁকলাম। আমি এটাকে একটু কন্ট্রোল বি দিয়ে ব্রেক করে দিই, তাহলে ওনার বুঝতে সহজ হবে। আমরা এই একটা জিনিস আঁকলাম, এই একটা জিনিস আঁকলাম, এই দুটো একই লেয়ারে থাকার কারণে যদি এখন আমরা এটাকে এটার কাছে নিয়ে যাই, তাহলে দুটো মিলে কি হয়ে যাবে? এক হয়ে যাবে। এক হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন এক হয়ে গেছে। কিন্তু এটাকে যদি আমরা আলাদা করে রাখতে চাইতাম, তাহলে আমাদের কি করতে হতো? এটাকে বলেন তো? গ্রুপ করতে হতো। একই লেয়ারের রাখা অবস্থায় যদি আমরা দুটোকে আলাদাভাবে ব্যবহার করতে চাই, তাহলে গ্রুপ করে নিতে হবে। তাহলে আমরা এটাকে গ্রুপ করে নিচ্ছি, কন্ট্রোল বলেন কন্ট্রোল জি। জি। এটাকে যদি আমরা গ্রুপ করতে চাই, তাহলে কি করব? কন্ট্রোল। কন্ট্রোল জি। এখন যদি এই দুটোকে একটার সাথে একটা মিশাই, তাহলে কিন্তু সে আর মিশছে না, দেখতে পাচ্ছেন?
এখন যদি এখানে ভিতরে ঢুকি তাহলে এখানে দেখা যাচ্ছে সিন অন প্লাস কি দেখা যাচ্ছে এখানে গ্রুপ, অর্থাৎ এটা গ্রুপ হয়ে আছে। এটাকে যদি আমরা ঢুকে দেখি এটাও কি আছে, গ্রুপ হয়ে আছে। এটা আরেকভাবে বোঝা যায় যেটা গ্রুপ হয়ে আছে, বুঝবো কি করে, আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রপার্টিজ লেখা, প্রপার্টিজের নিচে লেখা আছে অবজেক্ট, অবজেক্টের নিচে লেখা রয়েছে গ্রুপ। অর্থাৎ আপনি এই যে এই জিনিসটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার সাথে সাথে এখানে দেখাচ্ছে যে সে গ্রুপ অবস্থায় আছে নাকি অন্য কোনো রূপে আছে। এখানে সে আপনাকে বুঝিয়ে দিচ্ছে যে সে গ্রুপ অবস্থায় আছে। আচ্ছা, এই একটা পদ্ধতি হলো একাধিক বস্তুকে আলাদা করার, কিন্তু এটা আমাদের ব্যবহার কম হয়। তবে এই ব্যবহারটা কখন হবে আমি বলে দিচ্ছি, যখন আপনারা ব্যাকগ্রাউন্ডের কাজ করবেন। কোথায়? ফটোশপে। যদি আপনারা ব্যাকগ্রাউন্ডের কাজ ফটোশপে করেন, আপনারা দেখা যাচ্ছে কিছু অনেক লোক আছে এখানে যারা ফটোশপে এক্সপার্ট, ইলাস্ট্রেটরে এক্সপার্ট, এবং এখন তারা অ্যানিমেট শিখতেছে। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের কাজ সবথেকে সুন্দর হয় ফটোশপে। আপনি যদি ফটোশপে ব্যাকগ্রাউন্ডটাকে তৈরি করেন, তখন আপনাকে এগুলোকে কি করতে হবে, প্রত্যেকটা জিনিসকে আলাদাভাবে গ্রুপ করে নিতে হবে। কাজের সুবিধার জন্য কি করতে হবে বলেন তো? প্রত্যেকটাকে আলাদাভাবে গ্রুপ জি। করে নিতে হবে। আর আর মনে করেন একটা ব্যাকগ্রাউন্ডের ভিতরে তো একটা বস্তু থাকে না, একাধিক বস্তু থাকে। ধরেন 10টা বস্তু রয়েছে, যেই বস্তুটাকে আপনাকে নাড়াচাড়া করতে হবে এক জায়গা থেকে আরেক জায়গায় অ্যানিমেশন করার জন্য, এখান থেকে এত দূর নিয়ে আসতে হবে বা এর থেকে বেশি সময় ব্যবহার করতে হবে। ধরুন এইটা এখানে আছে, যখন 40 ফ্রেমে আসবে তখন সে এইখানে থাকবে, তার এর নাম হচ্ছে অ্যানিমেশন। যে কি করে এক জায়গা থেকে আর এক জায়গায় নাড়াচাড়া করে, তাই না? তখন এটাকে কি করতে হবে, সিম্বল করতে হবে। কি বললাম সবাই বলেন? সিম্বল। সিম্বল। আচ্ছা, এই শব্দটা কিন্তু সবার মুখস্থ থাকতে হবে। যেরকম ভাবে গ্রুপ শব্দটা আমাদের শোনার সাথে মনে আসে, যা এই গ্রুপ বলতে একটা বস্তু আছে, সেরকম ভাবে সিম্বল নামেও কি রয়েছে, একটা বস্তু রয়েছে। আচ্ছা, এবার আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে এটাকে তো গ্রুপ করলাম আমরা একাধিক লাইন লেয়ারের ভিতরে থাকার কারণে। এখন আমি চাচ্ছি যে এখানে আরেকটা লেয়ার নেব, সেটা কিভাবে? এইখানে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকনটা রয়েছে, প্লাসের উপরে যদি আমরা মাউসটা রাখি দেখতে পাবেন নিচে লেখা রয়েছে নিউ লেয়ার। অর্থাৎ আমরা এখানে একটা ক্লিক করলাম, এরপরে এখানে কিন্তু আরেকটা লেয়ার তৈরি হয়ে গেছে, লেয়ার 2। এরপরে এখানে দেখেন একটা সাদা তো না, এখানে কালো একটা ঘর চলে আসছে। এই দেখেন নিচেরটা সাদা রয়েছে, কারণ এইখানে এই ছবিগুলো আঁকা হয়েছে। কিন্তু এখানে কোনো ছবি না আঁকার কারণে এখানে সাদা রয়েছে। ধরুন আমি এখানে আরেকটা ছবি এঁকে দিচ্ছি, এবার দেখেন সাথে সাথে কি হয়েছে, সাদা হয়ে গেছে। মানে এ বুঝাতে চাচ্ছে যে এই একটা থলি ছিল, এই থলির ভিতরে কোনো প্রোডাক্ট ছিল না, যার কারণে সে খালি দেখাচ্ছে। এখন একটা প্রোডাক্ট দিয়ে দেওয়ার সাথে সাথে সে পূর্ণতা লাভ করছে। এটা কি সবাই বুঝতে পারছেন? এই লেয়ারের ব্যবহারটা বুঝতে পারছেন নিশ্চয়ই। ইয়েস স্যার। আচ্ছা, জি স্যার। আমরা এগুলোকে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? এগুলো আমাদের যেহেতু লাগবে না, তাই আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। এখন আমরা এখানে কিছু একটা আঁকতে চাচ্ছি, সেটা কি আঁকা যায় আপনারা বলেন? একটা গোল একটা চাকা আঁকি। আজকে প্রথমে একটা কি করি, একটা গোল চাকা আঁকি এবং সেটাকে আমরা অ্যানিমেট করব। এখানে আমি দেখেন এই যে টান দিলাম না, এটা কিন্তু গোল হচ্ছে না, হচ্ছে নাকি নড়ে চলে যাচ্ছে বলেন তো? শিফট চিপে করতে হবে। আমি যদি নড়ে চলে যাচ্ছে। এদিক সেদিক একটু চাপাচাপি করি তাহলে এটা চ্যাপ্টা হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে, তাই না? এখন এটাকে আমরা জি। একুরেট গোল কিভাবে করব? আমরা যদি এই টানার সময় শিফট চেপে ধরে টান দিই, এবার কিন্তু সে সমানভাবে গোল হচ্ছে, সমানভাবে বড় ছোট হচ্ছে, তাই না? জি স্যার। জি স্যার। শিফট চেপে ধরে আমরা এটাকে কি করলাম, একটা টানতে গোল হবে। বৃত্ত এঁকে নিলাম। পরিপূর্ণ গোল জি। বৃত্ত এখন আঁকলাম। আমরা দেখতে চাচ্ছি যে এর যে স্ট্রাকচার রয়েছে, স্ট্রাক সাইজটা আমাদের একই আছে, আমরা এখানে একটু বাড়িয়ে দিতে চাচ্ছি। তাহলে এখানে ধরুন আমি কত দিয়ে দিই, এখানে 5 দিয়ে দিলাম। একটু মোটা হয়েছে, তাই না? একটু মোটা হয়েছে, দেখা জি স্যার। যাচ্ছে। জি। আচ্ছা, আমরা চাচ্ছি যে এটাকে একটা চাকা বানাবো, তো চাকা তো একদম সোজা থাকলে বোঝা যায় না, তাই আমরা এখানে একটু কিছু রেখা দিয়ে দিচ্ছি, সরি, যাতে করে এটা আমরা ঘুরালে যেন বুঝতে পারি। এই বাহিরের চিহ্নগুলো পরিষ্কার করে দিচ্ছি। স্যার বাইরের চিহ্নগুলো কিভাবে পরিষ্কার করছেন? জি, বাইরের চিহ্নগুলো ধরুন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপার মাধ্যমে ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? এই স্ট্রোকটা এখনো ছোট মনে হচ্ছে, তাহলে আমরা কি এটাকে বাড়িয়ে দিতে পারি? এই এখন ঠিক আছে।
এটাকে একটু শেপটা পরিবর্তন করে দিই যাতে করে একটু ঘুরলে ঘোরা মনে হয়। এখন একই কালার তো, এই কালারটাকে একটু চেঞ্জ করে দিতে পারি। লালের সাথে যেহেতু কালো যায় তাই আমরা কালো দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমাদের এনিমেট করার জন্য কি করতে হবে, এখানে এই ফ্রেমগুলোকে আমরা ব্যবহার করব। ফ্রেমগুলোকে আমরা কি করব, ব্যবহার করব। তো আমরা এটাকে কত সেকেন্ড করতে চাচ্ছি, 3 সেকেন্ড আমরা এটাকে অ্যানিমেট করতে চাচ্ছি। এখানে আমাদের বেশ কিছু কাজ রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। টেক্সট টুলটা নিয়ে আসি, এখানে আমি লিখতেছি। এবার লক্ষ্য করুন, এখানে সর্বপ্রথম আমি কি লিখছি, F5। কি লিখছি বলেন, F5 F5 F5টা কি, এটা একটা শর্টকাট কি। F5টা কোথায় থাকে আপনারা সকলে জানেন। আমি যদি এই মুহূর্তে আমার কিবোর্ডে F5 চাপি তাহলে একটা সমস্যা হবে, কারণ আমার রেকর্ড চলতেছে। রেকর্ডের ভিতরে F5 মানে জুম ইন জুম আউট, যার কারণে আমি F5 চাপলে কি হয় না, আমার এখানে কাজ করে না, ঠিক আছে। আমাকে অন্যভাবে ব্যবহার করতে হয়, অর্থাৎ মাউস থেকে ব্যবহার করতে হয়। আচ্ছা, এরপরে F6, F7, F8। F5 এর কাজ হচ্ছে এই যে ফ্রেমগুলো দেখতে পাচ্ছেন, এই যে ফ্রেমগুলো দেখতে পাচ্ছেন, ইয়েস স্যার। এই ফ্রেমগুলোকে ধরুন, এই যে এই ফ্রেমটা রয়েছে, আমরা চাচ্ছি এই ফ্রেমটা এই পর্যন্ত বৃদ্ধি পাক। তাহলে আমরা F5 যদি দিয়ে দিই, দেখেন আমি কোথা থেকে দিছি আপনি কি দেখতে পাচ্ছেন, দেখেন আবার দেখাই। এই যে ফ্রেমটা রয়েছে, আমি এটাকে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাই। এই ফ্রেমটাকে আমি চাচ্ছি সে এই পর্যন্ত বৃদ্ধি পাক। এখন আপনি এখানে একটা ক্লিক করলেন, ক্লিক করার পর আপনাদের কাজের সময় F5 কিবোর্ডের F5 মানে দুটো F এবং 5 একসাথে রয়েছে না, একদম উপরের লাইনে, জি ওইটাকে যদি আপনারা ক্লিক করেন তাহলে এই পর্যন্ত ফ্রেম নিয়ে নিবে। যেহেতু আমার এখানে কিবোর্ডের সমস্যা হচ্ছে রেকর্ডের কারণে, দেখেন আমি কিবোর্ড দিয়ে চাপ দিচ্ছি F5, দেখেন একটা সবুজ রং চলে আসছে না। জি স্যার এটা Yes, আমার একটা সমস্যা হলো রেকর্ড থাকার কারণে। এজন্য আমাকে কিভাবে করতে হবে, যদি আপনি এভাবে না পারেন, এখানে একটা ক্লিক করার পর মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এরপরে একটা দেখবেন লেখা চলে আসছে, এখানে F5 লেখা রয়েছে। F5 এর সামনে এখানে ইনসার্ট ফ্রেম ইনসার্ট ফ্রেম, মানে আমি চাচ্ছি এখানে ফ্রেম বৃদ্ধি করতে। তাহলে আমি এখানে F5 এ ক্লিক করলাম, এই দেখেন ফ্রেমগুলো বৃদ্ধি পেয়ে গেছে। এখন আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে এই যে ফ্রেমগুলো দেখতে পাচ্ছেন, এখানে কোনো গিট আছে, গিট বুঝতে পারছেন সবাই, এই যে কালো জি, ফোঁটা স্যার। দেখতে পাচ্ছেন, এটাকে একটা গিট বললাম আর কি আপনাদের বোঝানোর জন্য। এই ফ্রেমগুলোর ভিতরে একদম সমান, কোনো ফোঁটা নেই, কোনো চাবি নেই, কোনো কিছু এমন নাই যার মাধ্যমে কোনো এখানে কোনো অর্ডার দেওয়া যেতে পারে। এইগুলোকে বলা হয় কি ফ্রেম। এগুলোকে কি বলা হয়, কি ফ্রেম কি প্রেম। কি ফ্রেম। আচ্ছা, এগুলোকে বলা হয় কি ফ্রেম। কি ফ্রেমের কাজ কি, আপনি এই ফ্রেমে এদেরকে যেই ধরনের অর্ডার দেবেন ও সেই ধরনের নাড়াচাড়া করবে বা অ্যানিমেশন করবে। কি ফ্রেমের কাজ কি, ভিন্ন ভিন্ন অর্ডার দেওয়ার জন্য কি ফ্রেমকে ব্যবহার করা হয়। আচ্ছা, ধরুন এই ফ্রেমে এই চাকাটা এখানে রয়েছে, কিন্তু এই ফ্রেমে চাকাটা কোথায় আছে দেখতে পাচ্ছেন, বাম দিকে সরে গেছে না। ইয়েস স্যার। এই ফ্রেমে কিন্তু চাকাটা মধ্যখানে আছে, কারণ এই ফ্রেমে যখন আমি কাজ করতেছিলাম তখন আমি এই চাকাটাকে বাম পাশে সরাইছি, কিন্তু এই ফ্রেমে থাকা অবস্থায় কিন্তু আমি চাকাটাকে সরাইনি। আচ্ছা, এখন সরাই দিলাম। এবার দেখেন সে কত দূরে আছে। এতটুকু তো বুঝতে পারছেন কি ফ্রেমের কাজ হলো, সেখানে আমি যেই ধরনের অর্ডার দিব জি স্যার সে সেই ধরনের নাড়াচাড়া করবে, সে সেই ধরনের আচরণ করবে। এটা হচ্ছে কি ফ্রেমের কাজ। আর এই কি ফ্রেম আমরা সিলেক্ট করব কিসের মাধ্যমে, শর্টকাট কি F6 এর মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন, F6 F6 এর মাধ্যমে। F6 কোথায় F6 থাকে, একদম উপরে কিবোর্ড যে F6 আছে সেখানে আমরা ক্লিক করব। যদি আমাদের কিবোর্ড ধরেন এই কিবোর্ডগুলোতে কাজ করতেছে না, তখন আমরা কি করব, ধরুন এখানে আমরা F6 দিব, তাহলে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন এই যে কনভার্ট টু কি ফ্রেম, কনভার্ট টু কি ফ্রেম, সামনে লেখা রয়েছে F6। জি এটাকে আমরা ক্লিক করলাম, দেখেন এখানে একটা কি বসে গেছে, এখানে একটা চাবি বসে গেছে না, এই কি বসে গেছে। এখন যদি আমি এটাকে আবার একটু এদিক সেদিক করতে চাই, এটাকে ধরেন আমি একটু সরাই দিচ্ছি, এই এবার দেখেন, দেখতে পাচ্ছেন সরতেছে কিনা, চাকাটার দিক লক্ষ্য করেন, সে সরতেছে কিনা। প্রথমে চাকাটা এখানে রয়েছে, এরপরে এখানে, তারপরে এখানে। এখন আমরা চাচ্ছি যে এইখানে
আর একটা F6 দিব, তাহলে আমরা আবার দিয়ে দিলাম F6। এখন চাচ্ছি সে যেন এটাকে কি করে, একটু নিচের দিকে আসে, চলে আসলো, দেখতে পাচ্ছেন চলে আসলো। অর্থাৎ আমরা বুঝলাম কি ফ্রেমের কাজ হলো ওকে কমান্ড দেওয়া, অর্ডার দেওয়া যে তুমি এই রকমের আচরণ করবে। আচ্ছা, এরপর থাকছে F6। F6 এর কাজ কি? F6 এর কাজ হচ্ছে, একটা লেয়ার নিয়ে আমি, লেয়ার নেওয়ার পরে আমি দেখাচ্ছি, তাহলে বুঝতে সহজ হবে। দেখেন এইখানে আমরা কাজ করতে করতে এই পর্যন্ত আসছি। এখন নতুন লেয়ারে আমরা চাচ্ছি এইখানে এসে সে একটা অন্য অ্যানিমেশন দেখাবে যেখানে আগে কিছুই ছিল না। তো আমি এখানে F7 দিলাম, কি দিলাম, কিবোর্ড থেকে আমি F7 দিলাম। এবার F7 হ্যাঁ, এই দেখেন এখান থেকে সে এই পর্যন্ত আছে একটা ফাঁকা ফ্রেম, এইখানে এসে সে আবার একটা ফাঁকা ফ্রেম তৈরি করছে। এখন আমি আবার এখানে যদি ওকে কোনো অর্ডার দিই তাহলে সে সেই অনুযায়ী কাজ করবে। এখানে কিন্তু আমরা কোনো কিছু আঁকাআঁকি করিনি, অঙ্কন করিনি, যার কারণে সেটা দেখাচ্ছে না। এখানে ধরুন আমি এটা এঁকে দিলাম, এবার দেখেন এটা পূর্ণতা লাভ করছে, দেখতে পাচ্ছেন সবাই? স্যার F7 টা আরেকবার বলুন। জি, আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছি। আচ্ছা, প্রথমত আমরা এখানে কাজ করতেছি, এখন আমরা চাচ্ছি যে এখানে এসে অন্য একটা অ্যানিমেশন দেখাবে। তো এই অ্যানিমেশন দেখানোর জন্য আমরা এইখানে যদি F7 দিই তাহলে কিন্তু দেখেন সব ফাঁকা হয়ে গেছে, আগে পরে যা ছিল সব কি হয়ে গেছে, মুছে গেছে, দেখতে পাইছেন? জি স্যার। F7 Yes, sir. দেওয়ার অর্থ হলো যে ফাঁকা ফ্রেম আপনাকে দিবে যেখানে একটা কি ফ্রেম থাকবে। F7 এর অর্থ কি, আপনাকে ফাঁকা ফ্রেম দিবে এবং সেখানে একটা কি ফ্রেম থাকবে। যার কারণে এখানে যদি আমি কোনো কিছু অর্ডার দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে, নতুন একটা লেয়ার নিয়ে আমরা সেখানে সেই জিনিসটা আঁকবো। আর যদি এইখান থেকে এই জিনিসগুলোকে আমি রাখতে না চাই তাহলে সরাসরি এখানেও F7 দিতে পারি। কথা কি বুঝতে পারছেন? মনে করেন এই চাকা, এই Yes, sir. সংখ্যাগুলো এইখান থেকে এই পর্যন্ত আসছে, এখান থেকে সে যেন আর এইগুলো না দেখায় তাহলে আমরা F7 দিব। আমরা চাচ্ছি না এইগুলো তো থাকবে, কারণ এগুলো চেয়ার টেবিল ঘরের ভিতরে থাকবে, কিন্তু এখান থেকে ক্যারেক্টারের চরিত্র পাল্টে যাবে। তাহলে এইখানে থাকা অবস্থায় এই ক্যারেক্টার এখান থেকে এই পর্যন্ত আসছে, এখন এইখান থেকে অন্য একটা ক্যারেক্টার যোগ হবে, তখন আমি এখানে আবার F7 দিয়ে নতুন ক্যারেক্টারের একটা কার্যকলাপ যুক্ত করতে পারি। জিনিসটা কি বুঝতে পারছেন সবাই? দেখতে পাচ্ছেন জি স্যার। একটা F7 এর মাধ্যমে একটা ফাঁকা কি ফ্রেম বসে গেছে। এখন যদি আমি এখানে কোনো কিছু অঙ্কন করি তাহলে সে এখান থেকে কি ফ্রেমের মাধ্যমে বাকি অংশগুলো পূর্ণতা লাভ করবে। এটা হচ্ছে আমাদের কি ফ্রেম F7 এর কাজ। আচ্ছা, আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি, এটা আমাদের লাগবে না। এবার আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যার মাধ্যমে আমরা অ্যানিমেশন করে থাকি। তো এটাকে একটু ছোট করে নিই, আমি এটাকে মুছে ফেলবো, সেই জন্য রিমুভ ফ্রেম করে দিলাম, আর এই ফ্রেমটাকে ডিলিট করে দিচ্ছি, রিমুভ ফ্রেম করে দিলাম। এই ফ্রেমটা রয়েছে, এই ফ্রেমটাকে আমরা এই পর্যন্ত বৃদ্ধি করে দিচ্ছি কিসের মাধ্যমে বলেন তো? F5। F5 এর। F5 আচ্ছা, এখন আমরা চাচ্ছি এটাকে অ্যানিমেট করাতে। এটাকে অ্যানিমেট করানোর জন্য আমাকে এইখানে কি করতে হবে জানেন? অ্যানিমেশন করানোর জন্য আমাদের এটাকে F8 এর মাধ্যমে সিম্বল করতে হবে। কি বলছিলাম একটু আগে, মনে আছে যে আমরা গ্রুপের মাধ্যমে যেরকম আলাদা করতে পারি ঠিক তদ্রূপ সিম্বলের মাধ্যমেও কি করে থাকি, আলাদা করে থাকি। আর অ্যানিমেশন করতে গেলে আপনাকে অবশ্যই সিম্বলের কথা সবসময় মাথায় রাখতে হবে। যখন আপনি কোনো বস্তুকে অ্যানিমেট করবেন তখন তাকে কি করতে হবে, সিম্বল করতে। সিম্বল। symbol সিম্বল করার জন্য শর্টকাট কি হচ্ছে F8। মানে এখানে আমরা সিলেক্ট করা নাই, এখন যদি সারাদিন F8 চাপি তাহলে কিন্তু হবে না। আমরা যেই বস্তুটাকে সিম্বল করতে চাই সেটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর যদি F8 চাপি তাহলে আমাদের সামনে এরকম একটা পপ আপ চলে আসবে, অর্থাৎ এমন একটা দৃশ্য আমাদের সামনে আসবে যেখানে আমাদেরকে বলতেছে সিম্বল করার কথা। এতটুকু কি সবাই দেখতে পাচ্ছেন ঠিক মতো? জি স্যার। জি। আচ্ছা, এই দেখেন এইখানে একটা চারকোনা বক্স রয়েছে না, ফোঁটা ফোঁটা, জি। দেখতে পাচ্ছেন? এটাকে আমরা এই মাঝখানে কিন্তু কালো, চতুর্পাশে সাদা, এই কালোটা হচ্ছে সেই বিন্দুটা যেটাকে আমরা কেন্দ্রবিন্দু বলি, বৃত্তের মাঝখানে থাকে। এটাকে আমরা মধ্যখানে রাখতেছি কারণ আমরা এটাকে অ্যানিমেট করব। তবে এটাকে যদি আমরা কোনো কার্যক্ষেত্রে সরাইও দিতে পারবো,
আবার সরানোর পরে পরবর্তীতেও আবার জায়গা মতো নিয়ে ব্যবহার করতে পারবো যেখানে আমাদের দরকার হবে। এটা হলো সহজ কথা বললাম। এবার খেয়াল করা বিষয় হলো এই জায়গাটা, এখানে দেখেন ফাঁকা কি লেখা রয়েছে, গ্রাফিক্স। কি লেখা রয়েছে? গ্রাফিক্স। গ্রাফিক্স। এখানে গ্রাফিক্স। এখানে আপনাদের কাছে এখানে দেখবে মুভি ক্লিপ থাকবে। কি থাকবে? মুভি মুভি ক্লিপ ক্লিপ। থাকবে। তো অ্যানিমেট করার জন্য আমরা এখানে সর্বপ্রথম গ্রাফিক্স করব। কি করব? গ্রাফিক্স করে দেব। গ্রাফিক্স। বাস। এখন যদি আমরা এটাকে অ্যানিমেশন দিই তাহলে সে অ্যানিমেশন নিবে। অন্যথায় কিন্তু মুভি ক্লিপ দিলে অ্যানিমেশন নিবে, তার যেটা আমরা দেখাতে চাচ্ছি তখন সেটা আর হবে না। কথা কি বুঝতে পারছেন? জি তো স্যার। আমাদের এই ক্লাসের মূল বিষয় হচ্ছে আমাদেরকে F8 দিয়ে যখন সিম্বল করব, এখানে আমরা আজকে কি শিখলাম? গ্রাফিক্স করব। কি করব? গ্রাফিক্স করব। গ্রাফিক্স করব। এটা আমাদের সাবজেক্ট। তো এটাকে আমরা ঠিক রেখে ওকে দিয়ে দিলাম। এখন আমাদের এটা কিন্তু গ্রাফিক্স হয়ে গেছে। দেখেন আমরা এখানে ক্লিক করার পর আগে যেরকম ভাবে সম্পূর্ণ ঝিরঝির হয়ে যাচ্ছিল, এখন কিন্তু তা হচ্ছে না। এখন একটা চতুর্কোণের মাধ্যমে সে কি হয়ে যাচ্ছে? ঘেরাও করে নিয়েছে। কিন্তু এটাকে কিন্তু আমরা সিম্বল করিনি। দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? আমি আবার দেখাচ্ছি। সিলেকশন টুল দিয়ে এটাকে ক্লিক করলাম। এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে সে সাথে সাথে এডিট নিয়ে নিচ্ছে। আর এটাকে যদি আমি ক্লিক করি, দুটো ক্লিক করলো, সে কিন্তু নিচ্ছে না। একসাথে যদি ডাবল ক্লিক করি তাহলে সে দেখেন এবার উপরের দিকে লক্ষ্য করেন, সিন অন সিম্বল অন। কি অন? সিন অন সিম্বল অন। সিম্বল অন। তার মানে সে বুঝাতে চাচ্ছে যে সে কি গ্রাফিক্স অবস্থায় আছে। কি আছে? গ্রাফিক্স অবস্থায় আছে। দেখেন এইখানে যেরকম ভাবে গ্রাফিক্স অবস্থায় আছে, ভিতরে না ঢুকেও আমরা কিভাবে বুঝতে পারি? প্রপার্টিজের দিকে লক্ষ্য করবেন, অবজেক্ট আছে, অবজেক্টের নিচে কি লেখা রয়েছে? গ্রাফিক্স। গ্রাফিক্স। দেখি সবাই বুঝছেন? একটু উত্তর জি দিবেন। স্যার। সবাই বুঝতে পারছেন এটা? এটাকে জি আমরা কি স্যার। করছি? সিম্বল করছি। এটা আমরা কিভাবে বুঝবো? এটা এইখানে দেখা যাচ্ছে অবজেক্টের নিচে কি আছে? গ্রাফিক্স আছে। গ্রাফিক্স, মুভি ক্লিপ এইসব কখন হয়? যখন আমরা সিম্বল করব তখনই এগুলো তৈরি হয়। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এটাকে অ্যানিমেট করতে চাচ্ছি। তাহলে এটাকে যদি আমরা সিলেক্ট করি, এখানে একটা কি ফ্রেম দিয়ে দিচ্ছি F6। কি দেব? কি ফ্রেম কি দিয়ে দেব? F6। F6। এখন এইখানে আমরা কিন্তু কোনো অ্যানিমেট করিনি। অ্যানিমেট দুই প্রকার হয়ে থাকে এখানে। দেখেন এখানে একটা কি ফ্রেম দিয়ে আমরা এটাকে সিলেক্ট করতেছি। আচ্ছা, এটাকে আমরা ডিলিট করে দিই। ঠিক আছে? এটা আমাদের ডিস্টার্ব করতেছে। এখন এটাকে ডিলিট করে দিচ্ছি। একটু ধৈর্য ধরেন, ডিলিট করে দিই। আচ্ছা, এবার সব জায়গায় একটাই ফ্রেম রয়েছে। এবার লক্ষ্য করুন, এখানে এই কি ফ্রেমে ক্লিক করলাম, এটা সিলেক্ট হয়ে গেছে। এখানে দুই প্রকার অ্যানিমেট হয়, আমি দুটো দেখাচ্ছি। আচ্ছা, এখানে আমরা দুই রকমের অ্যানিমেশন দেখে থাকি। সেটা হচ্ছে এইখানে এটা সিলেক্ট করার পর আমরা যদি এটাকে রোটেট করে দিই এবং এইখানেও এটাকে রোটেট করে দিই, সরি, এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখতে পাবো যে সে এতটুকু নড়লো, তাই না? আচ্ছা, এখন ক্লাসিক টুইন যদি আমরা দিয়ে দিই, কি দেব? ক্লাসিক টুইন। এখন কি কারো প্রশ্ন হয়নি ক্লাসিক টুইন আমরা কিভাবে দিচ্ছি? জি। আচ্ছা, এটাকে সিলেক্ট করার মাধ্যমে কিন্তু ক্লাসিক টুইন দেওয়া যাবে না। ক্লাসিক টুইন দেওয়ার জন্য আমাদের এই লাইনে এখানে আসতে হবে, অর্থাৎ টাইম লাইনের এখানে এসে এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব। তারপরে আমরা যে পৃষ্ঠাটা দেখতে পাবো একদম উপরে রয়েছে ক্রিয়েট ক্লাসিক টুইন। কি রয়েছে বলেন তো? ক্রিয়েট ক্লাসিক টুইন। এটাকে আমরা সিলেক্ট করে ওকে করে দিলাম। এখন যদি আমরা এটাকে দেখি, দেখতে পাচ্ছেন সে কিন্তু নড়াচড়া করতেছে, বাট আমাদের চাহিদা মতো হচ্ছে না। আচ্ছা, এখন আমরা এটাকে কিভাবে অ্যানিমেট করব? তাহলে আমরা এই অ্যানিমেট যেটা আমরা দিয়েছি সেটাকে তুলে দিচ্ছি, যাতে করে আমরা আর এর থেকেও সুন্দরভাবে অ্যানিমেট করতে পারি। তাহলে আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাচ্ছি। আচ্ছা, এবার আমি অ্যানিমেট করার জন্য এখানে কিন্তু কোনো অ্যানিমেট আমরা রাখিনি। আচ্ছা, যেটা আছে আমরা এটা উঠে ফেলতেছি। আচ্ছা, এখন দেখি আর কোনো অ্যানিমেট আছে কিনা। এখন অ্যানিমেট আছে, এটাকে আমরা উঠে ফেলি। এখানে আমরা কোনো অ্যানিমেট রাখিনি। আচ্ছা, এখন কিন্তু আমাদের কোনো অ্যানিমেট নাই, দেখতে পাচ্ছেন?
এই যে চাকা, এই চাকার অ্যানিমেশনটা একরকম হয়, আর অন্য অন্য ক্যারেক্টারের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের অ্যানিমেশনটা অন্যরকম হয়। তো আমরা যেহেতু আজকে চাকা শিখতেছি, তাই চাকার অ্যানিমেশনটা দেখে নিই। আমরা এটাকে ক্রিয়েট ক্লাসিক টুইন দিয়ে দিচ্ছি। কি দিচ্ছি? ক্রিয়েট ক্লাসিক টুইন ক্রিয়েট দিয়ে দিলাম। ক্লাসিক টুইন। কিন্তু এখানে কিন্তু কোনো প্রকার অ্যানিমেশন হচ্ছে না। এখন যদি আমরা এটাকে টাইম লাইনের উপরে ক্লিক করি, ক্লিক করার পর এই প্রপার্টিজে দেখেন বেশ কিছু লেখা চলে আসছে। এই যে এখানে দেখাচ্ছে রোটেট, কি লেখা রয়েছে? রোটেট, অর্থাৎ এর ঘূর্ণায়মান অবস্থা। এখানে অটো দেওয়া রয়েছে। আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কোলাকোইজ। কোলাকোইজ অনেকের কম্পিউটারে দেখা যাবে শুধু সি এস, কি থাকবে? সিএস। সিএস। এখানে পুরোটা নাম যদি থাকে তাহলে কোলাকোইজ থাকবে। তো আমি এটাকে ক্লিক করে দিচ্ছি। এখানে কিন্তু আর অটো নেই। জি, তাহলে আমি কোলাকোইজ দিয়ে দিলাম, অটোটাকে বাদ দিয়ে দিলাম। এখন যদি আমি এটাকে দেখি প্লে করে, তাহলে দেখতে পাচ্ছেন সে সুন্দরভাবে ঘুরতেছে। আমি আরেকবার দেখাই, কন্ট্রোল এন্টার চাপে দেখতে পাচ্ছেন চাকাটা সুন্দরভাবে ঘুরতেছে কিনা। স্যার। জি, অনেকের কাছে মনে হতে পারে এটা লাফাচ্ছে, আসলে লাফাচ্ছে না, সেটা একটু বুঝাই বলি। এই যে দাগটা আমরা দিয়েছিলাম মাঝখানে, সেই দাগটা মূলত অ্যাকুরেট মাপ অনুযায়ী না হওয়ার কারণে একটু বাঁকা তারা মনে হচ্ছে। জিনিস কি বুঝতে পারছেন? কিন্তু বাকি দেখবেন যে এর ঘূর্ণায়মান অবস্থাটা কিন্তু উপর থেকে এবং নিচ থেকে ডানে এবং বামে বর্তমানে একই জায়গায় আছে। এটা কি সবাদের ক্লিয়ার? জি। আচ্ছা, এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে চাকাটা সামনের দিকে ঘুরতেছে। অনেক সময় দেখবেন গাড়ি যখন আমরা অ্যানিমেট করি, গাড়ি যখন কোনো একটা কার্টুনের ভিতরে একটা গাড়ি চলাচল করে, তখন কিন্তু সেখানে সেই গাড়িটার চাকা অনেক সময় উল্টো দিকে ঘুরে দেখা যায়। যেরকমভাবে একটা ফ্যান চলতে চলতে হঠাৎ করে যদি তাকানো মনে হয় যেন পাখাটা কি করতেছে, উল্টো ঘুরতেছে। ওটা দেখে এমনটা করতেছে। যদি আপনাদের করা প্রয়োজন হয় তখন কি করবেন? এটাকে সিলেক্ট করে এই টাইমলাইনে এসে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে যে প্রপার্টিজ চলে আসছে। এখানে কোলাকোইজ আমরা দিয়েছিলাম, এখানে আবার ক্লিক করব। এরপর দেখবেন যে এখানে কি লেখা রয়েছে? কাউন্টার কোলাকোইজ। অর্থাৎ আপনাদের যদি শর্টকাট কি থাকে ওখানে, তাহলে দেখবেন ডাবল সিএস, কি আছে? ডাবল সি Double এস, CS এটা থাকবে। তো আমরা নিচেরটাকে সিলেক্ট করে দিচ্ছি। এখন যদি আমরা এটাকে দেখি, কন্ট্রোল এন্টার চেপে দিলাম। এবার দেখতে পাচ্ছেন যে চাকাটা কি করতেছে? উল্টো দিকে ঘুরতেছে। অনেক সময় অ্যানিমেট করার সময় গাড়ির, বিশেষ করে গাড়ির চাকা অ্যানিমেট করার সময় এটা কিন্তু খুব বেশি প্রয়োজন হয়ে থাকে। আচ্ছা, এই অ্যানিমেশনটা আরো কয়েক জায়গায় ব্যবহার হয় বিভিন্ন কার্টুনে। অর্থাৎ সেটা কি? ধরুন আপনি একটা হাত আঁকলেন, সরি এটাকে একটা লেয়ার নিয়ে করতে হবে। আচ্ছা, একটা জিনিস বুঝাই, আমার এখানে সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আমি এই লেয়ারে কাজ করলাম, কাজ করে এই অ্যানিমেশন যা যা দেয়া তোকে সব দিয়ে দিছি। এখন আমি এখানে আবার কিছু আঁকতে চাই। এখন যদি ডাইরেক্ট এখানে আঁকার চেষ্টা করি, দেখেন নিচ্ছে না। কারণ সে আমাদেরকে বলে দিচ্ছে যে এটা অন্য আরেকটা লেয়ার, তোমার নতুন কাজ করতে হলে কি করতে হবে? নতুন একটা লেয়ার নিয়ে কাজ করতে হবে। তাহলে আমি কি করব? আবার এখানে এসে একটা নতুন লেয়ার নেব। নতুন লেয়ার নিয়ে আমরা যা খুশি আবার নতুন করে আঁকতে পারি। ঠিক আছে? জি স্যার। জিনিসটা কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা, এবার একটা জিনিস দেখাই আপনাদেরকে। মনে করেন এই হাত, এটা একটা হাত, হ্যাঁ? এটা কি? একটা হ্যাঁ। হাত। এখন এই হাতটাকে আমরা ঘুরাবো। এই হাত, এটা দুটো মিলে এখন একটা হয়ে গেছে। আচ্ছা, ঘোরানোর আগে আমাদের কিন্তু সিম্বল করতে হবে। কি করতে হবে? সিম্বল করতে হবে। সিম্পল করতে হবে। তো আমি এই পেজে একটু সিম্বল করে নিচ্ছি। সিম্বল করে নিলাম। এখন আমরা চাচ্ছি এটাকে আমি একটু কন্ট্রোল ভি দিয়ে একটু ব্রেক করে নিই, আবার একটু করা লাগবে প্রথম থেকে। এটা সিম্বল করে নিচ্ছি। আচ্ছা, এখন এটাকে আমরা চাচ্ছি অ্যানিমেট করতে। এটাকে অ্যানিমেট করার জন্য ফ্রি ট্রান্সফর্ম টুলটা নিয়ে নিলাম। এরপরে এটাকে এখানে দিয়ে দিচ্ছি। এখন
এটাকে যদি আমরা অ্যানিমেট করতে চাই এখানে আবার কি লাগবে, কি ফ্রেম লাগবে। কি ফ্রেম কি দিয়ে দিতে হবে, F6 এর মাধ্যমে, সরি কন্ট্রোল জেড F6 দিয়ে দিলাম। এখন মনে করেন এই হাতটা আমাদের অ্যানিমেট করতে, তখন তখন আমাদের কি করতে হবে, এটাকে ক্রিয়েট ক্লাসিক ট্রি দিয়ে দিলাম। ক্রিয়েট ক্লাসিক ট্রি দেওয়ার পরে চাকাটা যেরকম ভাবে ঘুরতেছে এখন সেটা এটাকে আমরা সেইভাবে ঘুরাবো। এটাকে আমরা দিয়ে দিচ্ছি গোলাপ গাছ। আচ্ছা এটাকে ডিলিট করে দিতে হবে, এটা আপনাদের ডিস্টার্ব করতেছে। আচ্ছা এটাকে সিম্বল মনে হয় সম্ভবত পুরোটাই নিয়ে নিয়েছে, তাহলে এটাকে আমরা এখানে রাখি, এটাকে এখানে রাখি, এটাকে এখানে রেখে এটাকে একটু জুমটা কমাই দিই, একটু ওয়েট করবেন। আচ্ছা, এখন আমরা এটাকে রোটেট করে দিচ্ছি। এবার এখন দেখি এটা কিভাবে করে, দেখতে পাচ্ছেন আচ্ছা এবার এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন একটা লাভ মারতেছে তাই না, এই লাভটা কেন দিচ্ছে সবাই খেয়াল করবেন। এখানে ক্লিক করার পর এই যে বিন্দুটা আর এইখানে ক্লিক করার পর এই যে বিন্দুটা একটু কম বেশি রয়েছে, এখন এখানে সাইজটা ছোট বড় হয়ে গেছে। আচ্ছা এটাকে আমি একটু কপি পেস্ট করে দিই, কন্ট্রোল কপি ফ্রেম, এখানে পেস্ট ফ্রেম করে দিই, পেস্ট ফ্রেম। এবার দেখি সেটা ঠিক মতো নেয় কিনা। আচ্ছা এবার দেখতে পাচ্ছেন এ কিন্তু লাভ দিচ্ছে না তাই না, জি স্যার। তার মানে হলো যে এখানে আমাদের যে ফ্রেমটা রয়েছে এই বিন্দুটা মূলত একটা নির্দিষ্ট জায়গায় রয়েছে, যার কারণে সে আর লাভ দিচ্ছে না। এটা কি বুঝতে পারছেন? জি স্যার। তো আমরা আজকে কি শিখলাম, আমাদের যে শর্টকাট কিগুলো রয়েছে আজকে আমরা বিশেষ করে সেগুলো শিখলাম। একটা লেয়ার এবং টাইমলাইন, আমরা একটা লেয়ারে যদি আমরা আঁকাআঁকি করি, দ্বিতীয় বস্তু আঁকার সময় আমরা কি করব, আমরা আরেকটা লেয়ার নিয়ে তারপরে আমরা নিউ লেয়ার আঁকাআঁকি নিব। করব। কি করব খেয়াল করেন, প্রথমে আমরা একটা লেয়ারে ধরেন একটা বস্তু আঁকলাম, এখন আরেকটা বস্তু আঁকবো, তখন আমরা এখানে কি করব, আরেকটা নতুন লেয়ার নিয়ে নেব। যখন আমরা ক্যারেক্টার অঙ্কন করব তখন এই বিষয়গুলো বারবার বলা হবে, তখন আবার বুঝতে পারবেন। আর এরপর থাকতেছে টাইমলাইন। টাইমলাইনের কাজটা কি, এখানে প্রথমে যে ফ্রেমে আমরা একটা ছবি আঁকলাম, পরবর্তী ফ্রেমে যে সে কি প্রতিক্রিয়া দিবে সেটাকে আমরা এখানে আবার অঙ্কন করে দিব, অথবা তাকে আমরা একটা অ্যানিমেটের মাধ্যমে অর্ডার দিয়ে দেবো যে তুমি এরকম এরকম আচরণ করো, তখন সেই আচরণের মাধ্যমে সে আমাদেরকে ফিডব্যাক দিবে। আচ্ছা না এটা কি ফ্রেম পড়ে গেছে, এটাকে ক্লিয়ার কি ফ্রেম করে দিই, ক্লিয়ার কি ফ্রেম, এটা এই কি ফ্রেমটার কারণে সে একটু ব্যতিক্রম আচরণ করতেছে, এবার সে একরকম চলবে। ঠিক আছে, এখানে মানে একটা কি ফ্রেম পড়ে গেছিল কাজ করার সময়, যার কারণে সমস্যাটা হয়েছে। এখন সে সমানভাবে ঘুরতেছে। এখন স্যার কি ফ্রেমটা তুললেন কিভাবে স্যার? ওই আচ্ছা ঠিক আছে, ধরুন এখানে একটা ফ্রেম আপনি দিছেন, এখন আপনার এই ফ্রেমটার দরকার নেই, তখন আপনি কি করবেন, শিফট চেপে F6 দিবেন। অর্থাৎ আমি বলি প্রথমে আপনি যেরকম ভাবে F5 দেওয়ার মাধ্যমে ইনসার্ট ফ্রেম ফ্রেম দিয়েছেন ফ্রেম বানানোর জন্য, ঠিক তদ্রূপ আপনি যদি আবার এখানে সিলেক্ট করেন, ধরুন আমি এখানে সিলেক্ট করলাম এতখানি, সিলেক্ট করার পর শিফট F5 যদি দিই তাহলে সে কি করবে, ফ্রেম কমে যাবে। এই যে দেখতে পাচ্ছেন রিমুভ ফ্রেম, কিন্তু ফ্রেম কমে গেল। এখন আপনি চাচ্ছেন এখানে ফ্রেম একটা রয়েছে কি ফ্রেম, আপনি এটাকে উঠাবেন, শিফট F6 চাপ দেবেন, তাহলে কি ফ্রেম আউট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আউট হয়ে গেছে, আমাদের এখানে দরকার তাই আমরা F6 দিয়ে দিচ্ছি। আবার F7 দিবেন, যখন আপনি F7 দিয়ে দিলেন, এখানে যেহেতু রয়েছে F7 আর উঠানোর প্রয়োজন হয় না, কারণ F7 তো দেওয়া লাগে নতুন একটা ফাঁকা ফ্রেমের জন্য তাই না, ফাঁকা ফ্রেমে আপনি জি স্যার। তখনই দিবেন
যখন আপনার কোনো কিছু আঁকতে হবে ভিন্ন লেয়ারে। এখন যদি আপনি এটাকে রাখতে না চান তাহলে এইভাবে টেনে ধরে রিমুভ ফ্রেম করে দেবেন। কি করবেন? রিমুভ ফ্রেম, শিফট F5, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? আমরা একটা লেয়ারকে কিভাবে ব্যবহার করতে হয়, একটা লেয়ারের জায়গায় আমরা যদি ভিন্ন লেয়ার আনতে চাই তাহলে কিভাবে আনতে হয়, এরপরে একাধিক বস্তু আর্ট করার জন্য কখনো গ্রুপ করে করতে হয়, অর্থাৎ একই লেয়ারে যদি একাধিক বস্তু আঁকা তখন গ্রুপ করতে হয়, আর যদি আমরা ভিন্ন লেয়ারে করি তখন সিম্বল করতে হয়। একই লেয়ারের ভিতরে সিম্বল করা যায়। এরপরে যখন আমরা কোনো বস্তুকে অ্যানিমেশন করব তখন তাকে কি করতে হবে? সর্বপ্রথম সিম্বল করতে হবে, এবং সিম্বল করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যেন সেটা কি থাকে? গ্রাফিক্স থাকে। বলেন কি থাকে? গ্রাফিক্স থাকে। সিম্বল করার সময় আমরা খেয়াল করব কি থাকে যেন? গ্রাফিক্স থাকে। গ্রাফিক্স থাকে। আচ্ছা, এরপরে আমরা কি কি শিখলাম? শর্টকাট বেশ কিছু কি শিখলাম, সেটা হচ্ছে গ্রুপ করার জন্য Ctrl+G, সিম্বল করার জন্য F8, এরপরে কি ফ্রেম সরি ইনসার্ট ফ্রেম অর্থাৎ ফ্রেম বৃদ্ধি করার জন্য F5, কি ফ্রেম দেওয়ার জন্য F6, ফাঁকা ফ্রেম নেওয়ার জন্য F7, আর সিম্বল করার জন্য কি বলছি? F8। এই এরপরে অ্যানিমেট করার জন্য আমাদেরকে কি দিতে হয়? কি ক্লাসিক টুইন। এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন। আপনারা যদি পারেন, মনে না থাকলে তখন ভিডিও দেখবেন এবং এই কথাগুলোকে বারবার রিপিট করে বিষয়টাকে নোট করে নেবেন খাতায় এবং মুখস্থ করে নেবেন। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আজকের আমাদের এই ক্লাসটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার।